হ্যালো এভরিওয়ান। ইংলিশে ফ্রেজাল ভার্ব বলে একটা টপিক আছে, যেটা সেন্টেন্সে ভার্বের মতো ব্যবহার হয়। আদতে কী হয়, ফ্রেজাল ভার্বের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, 2 বা 3টে ওয়ার্ড থাকে, সেই জন্যই ওটাকে ফ্রেজ বলা হয়। এই যেমন লুক আফটার, ক্রাই আউট, ফিট আউট। এখন এই ফ্রেজাল ভার্বের মধ্যে একটা ফানি এলিমেন্ট আছে। কী সেই ফানি এলিমেন্টটা? আজকের লেসনে আমরা সেটাই জানার চেষ্টা করব। আজ সরি আজ আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করব, যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, সেই আলোচনার আমাদের ওয়ার্ড লিস্টে প্রথম ওয়ার্ডটা হচ্ছে ক্রাই আউট। এটা আদতে একটা ফ্রেজাল ভার্ব। আমরা এখানে ভার্ব লিখেছি। এই ক্রাই আউট, এই ফ্রেজটার মানে, এই ফ্রেজাল ভার্বটার মানে হলো চিৎকার করা, টু শাউট। কীভাবে আমরা এটাকে বাক্যে ব্যবহার করতে পারি, সেই উদাহরণটা এরকম যে শি ক্রাইড আউট ফর হেল্প। সে সাহায্যের জন্য চিৎকার করেছিল। শি ক্রাইড আউট মানে চিৎকার করেছিল, ফর হেল্প। এখন মজার বিষয় হচ্ছে এইটা, যে এই যে ক্রাই আউট বলে যে ফ্রেজাল ভার্বটা, এই ফ্রেজাল ভার্বের শেষের অংশটা মানে আউট, এটাকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে ওয়ার্ডটা এরকম হয়, আউট ক্রাই। তখন এটা হয় নাউন, এর মানে হইচই, চেঁচামেচি। এক্সাম্পলটা দেখলে আরও একটু পরিষ্কার হবে। কি উদাহরণ আমাদের কি আছে, দে রেইজড অ্যান আউটক্রাই এগেনস্ট দ্য ল। দে রেইজড অ্যান আউটক্রাই এগেনস্ট দ্য ল। এগেনস্ট দ্য ল মানে আইনের বিরুদ্ধে। কোন একটা আইন যেটা তাদের পছন্দ হয়নি, যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে চায়, সেই আইনের বিরুদ্ধে তারা হইচই জুড়ে দিয়েছিল। রেইজড মানে, রেইজের অ্যাকচুয়াল মানে হচ্ছে তোলা। এখানে রেইজড অ্যান আউটক্রাই কথাটার মানে হচ্ছে হইচই শুরু করা। তাহলে হইচই শুরু করেছিল এগেনস্ট দ্য ল। তাহলে প্রথমটাতে আমরা কি দেখলাম, ক্রাই আউট, যার মানে চিৎকার করা, এবং সেটাকে যখন আমরা উল্টে দিলাম খানিকটা, মানে আউটটাকে আগে আনলাম, তখন হয়ে গেল ওটা আউট ক্রাই, যার মানে যেটা হয়ে গেল নাউন, এবং যার মানে হলো হইচই। নেক্সট আমাদের 2 নম্বর আমাদের লিস্টে কাম আউট। এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে প্রকাশিত হওয়া, কাম আউট। এক্সাম্পল, আফটার দ্য ইনভেস্টিগেশন দ্য ফুল স্টোরি কেম আউট। তদন্তের পর পুরো ঘটনা প্রকাশিত হলো। এখানে ফুল স্টোরি মানে হচ্ছে সম্পূর্ণ ঘটনা, গল্প না, সম্পূর্ণ ঘটনা। কেম আউট প্রকাশিত হয়েছিল। আফটার দ্য ইনভেস্টিগেশন তদন্তের পর, ইনভেস্টিগেশন মানে তদন্ত। আফটার দ্য ইনভেস্টিগেশন তদন্তের পর, দ্য ফুল স্টোরি কেম আউট পুরো ঘটনাটা সামনে এসেছিল, প্রকাশিত হয়েছিল। এবার যদি আমরা আউটটাকে সামনে নিয়ে যাই তাহলে হয়ে যায় আউটকাম। এটা নাউন, এর মানে হলো কোনো ফল বা পরিণাম। যেমন উদাহরণ সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করব এটাকে, উই আর ওয়েটিং ফর দ্য ফাইনাল আউটকাম। আমরা শেষ পরিণামের অপেক্ষায় আছি। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষায় আছি বা অপেক্ষা করছি, ফর দ্য ফাইনাল আউটকাম শেষ পরিণাম বা শেষ ফলাফল, চূড়ান্ত ফলাফল, তার অপেক্ষায় আমরা আছি। এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, যে এইটা তো ফ্রেজাল ভার্ব কাম আউট, এখানে কিন্তু দুটো শব্দ আছে, কাম আউট, ওই জন্য এটাকে ফ্রেজ বলছে আর কি। দুটো ওয়ার্ড একসঙ্গে হয়ে একটা ফ্রেজ, মিনিংফুল একটা ফ্রেজ। আর এইখানটায় আউটকাম, এটা কিন্তু সিঙ্গল ওয়ার্ড, যার জন্য কাম এবং আউট এর মাঝখানে একটা স্পেস আছে, কিন্তু আউটকাম কিন্তু একসঙ্গে লেখা হবে, মাঝখানে কোনো ফ্রেজ নেই। এটা টু ওয়ার্ডস, বাট দিস ইজ এ সিঙ্গল ওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের লিস্টে হোল্ড উইথ। এটাও একটা ফ্রেজাল ভার্ব, এর মানে সম্মত হওয়া। হোল্ড উইথ এটাও একটা ফ্রেজাল ভার্ব। সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব, আই ডোন্ট হোল্ড উইথ দ্য আইডিয়া অফ ইউজিং ফোর্স। আই ডোন্ট হোল্ড উইথ দ্য আইডিয়া, এখানে আইডিয়ার মানে ধারণা নয়, ভাবনা। আই ডোন্ট হোল্ড উইথ দ্য আইডিয়া অফ ইউজিং ফোর্স। ইউজিং ফোর্স মানে শক্তি প্রয়োগ, ফোর্স মানে শক্তি, ইউজিং ফোর্স শক্তি প্রয়োগের ভাবনার সাথে আমি সম্মত নই।
এইখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে এই হোল্ড উইথ বলে যে এই ফ্রেজাল ভাবটা, এটা সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বা কোশ্চেন করার সময় ব্যবহার করা হয়। সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বা কোশ্চেন করার সময় ব্যবহার করা হয়। যেমন আমাদের এখানে যে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট হোল্ড উইথ, মানে বাংলায় যেটাকে বলা হয় নর্থক বাক্য, সেরকম না বাচক বা নর্থক বাক্যের ক্ষেত্রেই হোল্ড উইথটাকে ব্যবহার করা হয়, অথবা কোশ্চেন করার ক্ষেত্রে। এবার উইথটাকে সামনে নিয়ে গিয়ে শব্দটা কি হচ্ছে সেটা, এটা কিন্তু ডাবল, দুটো ওয়ার্ডস, টু ওয়ার্ডস, বাট আ সিঙ্গল ফ্রেজ। কিন্তু এইটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড উইথ হোল্ড, যার জন্য এখানে কোনো স্পেস নেই, একসঙ্গে লেখা। এখানে স্পেস আছে। উইথ হোল্ডটাও ভাব, কিছু দিতে অসম্মত হওয়া বা স্থগিত রাখা। উদাহরণ কি, শি ওয়াজ অ্যাকিউজড অফ উইথহোল্ডিং এভিডেন্স। শি ওয়াজ অ্যাকিউজড অফ মানে সে অভিযুক্ত হয়েছিল, অফ উইথহোল্ডিং এভিডেন্স প্রমাণ আটকে রাখার জন্য, মানে প্রমাণ সে অথরিটিকে দিতে রাজি হয়নি, কোনো কিছু প্রমাণ, সে প্রমাণটাকে সে আটকে রেখেছিল অথরিটির কাছ থেকে, সেই দোষে সে অভিযুক্ত। শি ওয়াজ অ্যাকিউজড অফ উইথহোল্ডিং এভিডেন্স, প্রমাণ আটকে রাখার অভিযোগে সে অভিযুক্ত হয়েছিল। আজকে আমাদের আলোচনার 4 নম্বর ফ্রেজ হচ্ছে, ফ্রেজ এবং ওয়ার্ড, লুক ওভার। এটা একটা ফ্রেজাল ভার্ব, লুক ওভার, দুটো ওয়ার্ড একসঙ্গে হয়ে একটা ফ্রেজ। এর মানে হলো পরীক্ষা করা, টু এক্সামিন। কেমনভাবে বাক্যে ব্যবহার করব না, উই লুকড ওভার দ্য হাউস এগেন বিফোর উই ডিসাইডেড উই উড রেন্ট ইট। আমরা বাড়িটাকে ভালো করে পরীক্ষা করেছিলাম সিদ্ধান্ত নেওয়ার আগে, বিফোর উই ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়ার আগে, উই উড রেন্ট ইট, যে আমরা এটা ভাড়া নেব। আমরা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িটাকে ভালো করে আবার পরীক্ষা করেছিলাম। এবার ওভারটাকে যদি আগে নিয়ে যাই তাহলে হয়ে যায় ওভারলুক, সেটাও ভাব। এর মানে হচ্ছে দৃষ্টি এড়িয়ে যাওয়া। কীরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করব, উই ক্যান নট ওভারলুক সাচ আ সিরিয়াস অফেন্স। উই ক্যান নট ওভারলুক মানে আমরা এড়িয়ে যেতে পারি না, মানে এড়িয়ে যাওয়া মানে এখানে দৃষ্টি এড়িয়ে যাওয়ার কথা হচ্ছে। আমরা আমাদের দৃষ্টিটাকে মানে অবহেলা করতে পারি না। সাচ আ সিরিয়াস অফেন্স, এরকম একটা গুরুতর অপরাধ, সিরিয়াস গুরুতর, অফেন্স অপরাধ, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না, অবহেলা করতে পারি না। মানে উই হ্যাভ টু টেক দিস অফেন্স, সিরিয়াস অফেন্স ইনটু আওয়ার কনসিডারেশন। আমাদেরকে এটার প্রতি মনোযোগী হতে হবে, যেরকম একটা গুরুতর অপরাধ হয়েছে সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। তাহলে এখানে এটা সিঙ্গেল ওয়ার্ড, এটাও ভাব। আবার লুক ওভার, সেটাও ভাব। লুক ওভারটা ফ্রেজাল ভাব, এটা সিঙ্গেল, এমনি ভাব। আমাদের 5 নম্বর জুটি বলা চলে এটাকে, 5 নম্বর পেয়ার, সেটা হচ্ছে পোর ডাউন। এটা ফ্রেজাল ভাব, এর মানে হচ্ছে নেমে আসা। অবশ্যই লিকুইডের ক্ষেত্রে বলা হচ্ছে, বা ঝরে পড়া, কোনো তরল জিনিস। কীরকমভাবে সেন্টেন্সে ব্যবহার হবে আমাদের, টিয়ার্স পোর ডাউন হিজ চিক, তার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছিল। পোর্ড ডাউন, পাস্ট টেন্সে আছে, পোর্ড ডাউন। টিয়ার্স অশ্রু বা চোখের জল, পোর্ড ডাউন গড়িয়ে পড়েছিল, হিজ চিকস তার গাল বেয়ে। আরেকটা উদাহরণ দেখি, দ্য রেন কন্টিনিউড টু পোর ডাউন, বৃষ্টি তখনও চলছিল, কন্টিনিউড টু পোর ডাউন, এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছিল। এখানে পোর ডাউন ঝরে পড়া, এখানে নেমে আসা, গাল বেয়ে নেমে এলো, এই যে চিক্স, মানে লিকুইড সম্পর্কে বলা হচ্ছে অবশ্যই। এবার যদি ডাউনটাকে আগে নিয়ে যাই তাহলে হয়ে যায় ডাউন পোর, সেটা কিন্তু নাউন, তার মানে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, দেয়ার ওয়াজ এ হেভি ডাউনপোরে, প্রবল বৃষ্টিপাত হয়েছিল, দেয়ার ওয়াজ আ হেভি ডাউনপোর। এমনিতে ডাউনপোর মানে প্রবল বৃষ্টিপাত, তার আগে আবার হেভি একটা অ্যাডজেক্টিভ আছে, মানে মানে কতটা বৃষ্টি হয়েছিল তার পরিমাণটা কতটা, কত বেশি, সেই পরিমাণটাকে আরও বেশি এমফাসাইজ করছে এটা। লাস্ট নাইট, গত রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
তাহলে এখানে সিঙ্গেল ওয়ার্ড, এটা এখানে কিন্তু এটা দুটো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ। পোর ডাউন ভার্ব এবং ডাউন পোর নাউন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নাম্বার 6, সেট অন। সেট অন ও ফ্রেজাল ভার্ব, দুটো মানে হয় হঠাৎ আক্রমণ করা এবং আরেকটা মানে হচ্ছে লেলিয়ে দেওয়া। কিন্তু একটা জিনিস এখানে তোমাকে মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে হঠাৎ আক্রমণ করা সেন্স যখন আমরা বোঝাবো, ওই অর্থটা যখন প্যাসিভে হবে। উদাহরণ দেখো, হি ওপেন দ্য গেট অ্যান্ড ওয়াজ ইমিডিয়েটলি সেট অন বাই আর ডগ। মানে সে গেটটা খুলেছিল, হি ওপেন দ্য গেট অ্যান্ড ওয়াজ ইমিডিয়েটলি সেট অন বাই এ ডগ, এবং সাথে সাথে একটা কুকুরের দ্বারা সে আক্রান্ত হয়েছিল, মানে একটা কুকুর তাকে আক্রমণ করেছিল। এখানে এই পার্টটা কিন্তু প্যাসিভে আছে, অ্যান্ড ওয়াজ মানে হি ওয়াজ। এখানে আর ওয়াজ ইমিডিয়েটলি সেট অন, এটা থার্ড ফর্ম। সেটের তিনটে ফর্মই এরকম, সেট সেট সেট, যেন অ্যান্ড ওয়াজ ইমিডিয়েটলি সাথে সাথে সেট অন বাই এ ডগ, একটা কুকুরের দ্বারা সে আক্রান্ত হয়েছিল। এখানে এটা প্যাসিভ ভয়েসে আছে, মানে হঠাৎ আক্রমণ করা, এই মানেটা যখন বুঝিয়ে আমরা কোনো বাক্য রচনা করব সেট অন দিয়ে, তখন সেই বাক্যটা প্যাসিভে হবে। কিন্তু লেলিয়ে দেওয়া অর্থে যখন করবো তখন অ্যাক্টিভ ভয়েসে আমরা লিখতে পারবো, অসুবিধা নেই কোনো। যেমন এখানে আছে, দ্য ম্যান থ্রেটেন টু সেট হিজ ডগ অন আস। লোকটা থ্রেটেন্ড মানে আমাদেরকে ভয় দেখিয়েছিল, টু সেট হিজ ডগ অন আস, আমাদের উপর তার কুকুর লেলিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল লোকটা আমাদেরকে। এবার অনটাকে যদি আগে নিয়ে যাই তাহলে হয়ে যায় অনসেট, সেটা নাউন। তারও দুটো অর্থ হয়, একটা হচ্ছে আরম্ভ মানে বিগিনিং, নট টু বিগিন, টু বিগিনটা হচ্ছে ভার্ব, এটা বিগিনিং আরম্ভ বা প্রারম্ভ। আর একটা হচ্ছে আক্রমণ, অ্যাটাক। উদাহরণ দেখি আরম্ভ দিয়ে, উইথ দ্য অনসেট অফ করোনা ভাইরাস মেনি নার্সিং হোমস হ্যাভ প্রোহিবিটেড ভিজিটার্স। উইথ দ্য অনসেট অফ করোনা ভাইরাস মানে করোনা ভাইরাসের আরম্ভ হওয়ার সাথে সাথে, মেনি নার্সিং হোমস অনেক নার্সিং হোম, হ্যাভ প্রোহিবিটেড আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, ভিজিটার্স দর্শনার্থীদের আর যেতে দিচ্ছেন। অনেকে হসপিটালে নিজেদের চেনাশোনা মানুষ ভর্তি থাকলে অনেকে দেখা করতে যায় না, তারাই হচ্ছে ভিজিটার হাসপাতালে। তো সেই ভিজিটারদের আসা যাওয়াটাকে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, প্রহিবিট করেছে। তাহলে এখানে অনসেটটা আরম্ভ এই অর্থ বোঝাচ্ছে। উইথ দ্য অনসেট অফ করোনা ভাইরাস, এখানে এটা সিঙ্গেল ওয়ার্ড, সেট অন কিন্তু ডাবল, সেট অন দুটো ওয়ার্ড পাশাপাশি বসে একটা ফ্রেজ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু যখন উল্টে দিলাম, অনটাকে আগে আনলাম, তখন হলো অনসেট, সেটা সিঙ্গেল ওয়ার্ড, যার জন্য এখানে কোনো স্পেস নেই, মাঝখানে কোনো গ্যাপ নেই, সেটা নাউন, এবং সেটা আরম্ভ এই মানেটা বুঝিয়ে এইভাবে আমরা ব্যবহার করলাম। কিন্তু আক্রমণ অর্থে কীভাবে ব্যবহার করব? দে কুড নট উইথস্ট্যান্ড দ্য অনসেট অফ দ্য আর্মি। তারা সেনাবাহিনীর আক্রমণটাকে প্রতিরোধ করতে পারল না। উইথস্ট্যান্ড মানে প্রতিরোধ করা বা সামনে রুখে দাঁড়ানো, সেটা তারা করতে পারলো না, ঠেকাতে পারলো না তারা। এখানে অনসেট আক্রমণ অর্থে ব্যবহার হলো। 7 নম্বর আমাদের আলোচনায় ফিট আউট, এটাও একটা ফ্রেজাল ভার্ব, এর মানে সাজানো, মানে উইথ এভরি ইকুইপমেন্টস, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজানো। কীরকম এক্সাম্পল? দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্ডার্ড হিজ মেন টু ফিট আউট দ্য শিপ বিফোর দ্য লং ভয়েজ। সরি, দীর্ঘ যাত্রার আগে ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন তার লোকজনকে নির্দেশ দিলেন যে তারা যেন জাহাজটাকে সাজায়। দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, জাহাজের ক্যাপ্টেন, অর্ডার্ড হিজ মেন, তার লোকজনদেরকে নির্দেশ দিয়েছিলেন জাহাজটাকে সাজাতে, বিফোর দ্য লং ভয়েজ, দীর্ঘ যাত্রার আগে। মানে বাংলাতেও আমরা এইভাবে বলি না, বাংলায় বললে কী হবে না, দীর্ঘ যাত্রার আগে জাহাজের ক্যাপ্টেন তার লোকজনকে জাহাজটাকে সাজাতে বলেছিলেন। এবার আউটটাকে যদি আমরা আগে নিয়ে যাই তাহলে আউটফিট, এটা সিঙ্গেল ওয়ার্ড, এটা নাউন। কি মানে? বিশেষ অনুষ্ঠানে পরার জামা কাপড় বা বিশেষ পোশাকের সেট।
কীভাবে ব্যবহার করবো সেন্টেন্সে? শি ওর অ্যান এক্সপেন্সিভ আউটফিট, সে একটা মূল্যবান পোশাক পরেছিল। শি ওর, পরিধান করেছিল। ওয়্যার মানে পরিধান করা, তার পাস্ট ফর্ম। শি ওর অ্যান এক্সপেন্সিভ মানে মূল্যবান, আউটফিট পোশাক। এখানে এটা নাউন। আলোচনায় 8 নম্বর ওয়ার্ড হচ্ছে শুট অফ। শুট অফ এটা একটা ফ্রেজাল ভার্ব। শুট অফটাকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন তার মানে হচ্ছে দ্রুত ছুটে যাওয়া। এক্সাম্পল কি হবে? আই হ্যাভ টু শুট অফ টু মাই নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। আই হ্যাভ টু শুট অফ টু মাই নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। এখানে শুট অফ ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে যে আমার পরবর্তী যে কাজ, সেই কাজের উদ্দেশ্যে আমি দ্রুত ছুটে যাব। আই হ্যাভ টু মানে আমাকে যেতে হবে, আমি বাধ্য। টু শুট অফ দ্রুত ছুটে যেতে, টু মাই নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আমার পরবর্তী যে কাজটা আছে, পরবর্তী যে আমার আগে থেকে ঠিক হয়ে আছে যে প্রোগ্রাম, সেখানে আমাকে দ্রুত সেখানে চলে যেতে হবে। এবার অফটাকে যখন আমি আগে আনবো তাহলে অফ শুট সেটা নাউন। সেটাকে তার দুটো মানে হয়। একটা হচ্ছে শাখা সংস্থা, কোনো একটা বড় সংস্থার আন্ডারে কাজ করা কোনো সাবসিডিয়ারি যে ইউনিট থাকে সেটাকে শাখা সংস্থা বলে। আর গাছের শাখা প্রশাখা সেটা হচ্ছে অফশুট, গাছের শাখা প্রশাখা। কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব? দ্য বিজনেস ওয়াজ স্টার্টেড অ্যাজ অ্যান অফশুট অফ অ্যান এস্টাবলিশড কোম্পানি। ব্যবসাটা শুরু হয়েছিল একটা বড় প্রতিষ্ঠিত কোম্পানির শাখা সংস্থা হিসেবে। অফশুট এটা নাউন। দ্য বিজনেস ওয়াজ স্টার্টেড ব্যবসাটা শুরু হয়েছিল অ্যাজ অ্যান অফশুট একটা শাখা সংস্থা হিসেবে অফ অ্যান এস্টাবলিশড কোম্পানি একটা প্রতিষ্ঠিত কোম্পানির শাখা সংস্থা হিসেবে ব্যবসাটা শুরু হয়েছিল। আর গাছের শাখা পোশাখা হিসেবে কীভাবে ব্যবহার করবো? না, আই নিউ দ্য রোজ বুশ হ্যাড সারভাইভড হোয়েন ইট বিগ্যান প্রডিউসিং অফশুটস। মানে আমি জেনেছিলাম বা বুঝতে পেরেছিলাম, আই নিউ দ্য রোজ বুশ মানে গোলাপের ঝাড় বা গোলাপের গোলাপ তো বুশের মতনই হয়, সেখানে গোলাপের ঝাড়ই বলো, ওটা গোলাপের ঝাড়। হ্যাড সারভাইভড সেটা বেঁচে গেছে, টিকে গেছে। কখন? হোয়েন ইট বিগ্যান যখন এটা শুরু করেছিল প্রডিউসিং তৈরি করতে, অফশুটস মানে শাখা প্রশাখা তৈরি করতে শুরু করেছিল, মানে গাছের আশপাশ থেকে শাখা প্রশাখা বেরোতে শুরু করেছে, সেটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে গাছটা বেঁচে গেছে। এখানে অফশুট কিন্তু নাউন, যার জন্য অফশুটস প্লুরাল হয়েছে, অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে, এখানে শুটস প্লুরাল হিসেবে আমরা ব্যবহার করেছি। তাহলে শুট অফ এটা কিন্তু দুটো ওয়ার্ড, আবারও বলছি, যার জন্য স্পেস আছে। সেটা ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু এটা একটা ফ্রেজ, দুটো ওয়ার্ড পাশাপাশি বসে একটা ফ্রেজ তৈরি করেছে, গ্রুপ অফ ওয়ার্ডস, সেটাই তো হয় ফ্রেজ। এর অর্থ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তখন একটা অর্থ হচ্ছে, কিন্তু যখন আমরা অফটাকে সামনে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে অফশুট, তখন কিন্তু এটা সিঙ্গেল ওয়ার্ড। এটা টু ওয়ার্ডস বাট দিস ইজ আ সিঙ্গেল ওয়ার্ড, তখন এটা নাউন। ঠিক আছে? তাহলে আজকের আলোচনায় আমরা এই 8টা শব্দ শিখলাম। ইংরেজিতে এরকম অনেক ফানি ওয়ার্ডস আছে, এমন ওয়ার্ডও আছে যেগুলোর উল্টো দিক থেকে পড়লে যা হবে, এদিক থেকে পড়লেও তাই হবে। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, সেগুলোকে প্যালিয়ান্ড্রম বলে। যাই হোক, তো আজকে আমাদের এই কিছু ফানি ইংলিশ ওয়ার্ডস নিয়ে আলোচনা করলাম। মূলত এগুলো সবই ফ্রেজাল ভার্ব, যেগুলোর শেষের পার্টটাকে যখন আমরা আগে নিয়ে আসলাম তখন অর্থটা পুরোপুরি বদলে গেল এবং সেটা সিঙ্গল ওয়ার্ড হয়ে গেল। ফ্রেজাল ভার্ব মানে তো সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস, টু অর মোর ওয়ার্ডস সেখানে থাকে। যদিও আমাদের এখানে আলোচনার মধ্যে সবগুলোতেই দুটো করেই ওয়ার্ড ছিল, কিন্তু যখন আমরা শেষের পার্টটাকে আগে নিয়ে আসছি তখন কিন্তু এটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাচ্ছে, যার জন্য একটা স্পেস থাকছে না। সেটা প্রথম থেকে একদম মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটাই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। পরবর্তী সময় আমরা আবার অন্য কোনো ফানি টপিক নিয়ে আলোচনা করতে পারবো, বা এরও একটা আরও কিছু যদি শব্দ নিয়ে পরবর্তীকালে আমরা বানাতে পারি তাহলে আমরা সেটা বানাতে পারবো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।